বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টিআই রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আপনারা আমার আজকের ভিডিওর যে টাইটেলটি আছে সেটা দিয়ে কি বুঝতে পেরেছেন যে আসলে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকে আমার ভিডিও আলোচনা যাওয়ার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি উপস্থাপন করব সেই বিষয়টি অত্যন্ত একটু ব্যতিক্রম এবং অবাক করার মতো বিষয়। আমাদের দেশে একটি প্রচলিত নিয়ম রয়েছে। প্রচলিত নিয়মটি হলো যে বাংলাদেশের যে বিবাহের যে বিধান রয়েছে সেই বিধানে আপনারা চাইলেই একটা ছেলে একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে পারে, অথবা একটা মেয়ে চাইলেও একটা ছেলেকে ডিভোর্স দিয়ে দিতে পারে। ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, শুধুমাত্র ডিভোর্স দেওয়ার সময় দেনমোহরের টাকার যে একটা ভয় আছে সেইটা মাথায় কাজ করে যে দেনমোহরের টাকা বা কাবিননামার টাকা দিয়ে দিতে হবে। এছাড়াও আপনার 2009 সালের বিবাহ তালাক নিবন্ধন রেজিস্ট্রেশন বা বিধিমালার যে বিধানটা রয়েছে সেই বিধান অনুসারে বাংলাদেশের একটা ফর্ম আছে, যে ফর্মটা হলো যেখানে রেজিস্ট্রেশন হয়। আমি আপনাকে স্পেসিফিক লটা দেখে বলছি। সেটা হলো যে মুসলিম বিবাহ তালাক ও রেজিস্ট্রেশন নিবন্ধন বিবাহ তালাক 2009-এর বিধি 28-এর 1-এর ক ধারা অনুসারে বিবাহ নিবন্ধন যে ফর্মটা রয়েছে সেই ফর্ম অনুসারে তথ্যগুলো লিপিবদ্ধ হয় এবং বিবাহ সম্পন্ন হয়, এবং সেই তথ্যের ভিত্তিতে অর্থাৎ বিধি 28-এর 1-এর ক যে ধারাটা রয়েছে 2009 সালের আইনের, সেই ধারা অনুসারে পরবর্তী সময় আপনাদেরকে বিবাহের ডকুমেন্ট দেওয়া হয়। আপনারা শুনলে অবাক হবেন যে ছেলে অথবা মেয়ে যে কেউ চাইলেই তার স্বামীকে অথবা স্ত্রীকে তালাক প্রদান না করার ক্ষমতা অর্পণ করতে পারেন। অর্থাৎ এই যে ফর্মটা রয়েছে 28-এর 1-এর বিয়ের 1-এর যে ফর্মটা রয়েছে, অর্থাৎ 28-এর 1-এর ক যে ফর্মটা রয়েছে, যেই ফর্মে যে তালাকনামার যে ফর্মটা, যে ফর্মে আপনাদের যে অধিকারগুলো লিপিবদ্ধ থাকে, কি কি অধিকার রয়েছে, কোন কোন অধিকার আপনাকে দিবে, কোন কোন অধিকার দিবে না, দেনমোহরের পরিমাণ কত হবে, যেটার ভিত্তিতে দেনমোহর হয়ে থাকে। যেমন এখানে একটা কলাম রয়েছে, 15 নম্বর যে কলামটা রয়েছে সেখানে কত টাকা দেনমোহর হবে সেটা লিপিবদ্ধ থাকলে ওই টাকা দিতে তারা বাধ্য। ঠিক একই রকমভাবে ওই ফর্মের অর্থাৎ সেই ফর্মেরই 18 নম্বর যে কলামটি রয়েছে সেই কলামে তালাক প্রদান করার যে ক্ষমতা, সেই ক্ষমতা সংক্রান্ত একটা ক্লজ রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে আমাদের দেশে যারা রেজিস্ট্রেশন করেন তারা সেই ফর্মটাকে অটো কিছু কথা দিয়ে, অর্থাৎ গদবাদা কিছু কথা দিয়ে ফিল আপ করে দিয়ে দেন। যেমন স্বামী বা স্ত্রীকে তালাক প্রদান করার ক্ষমতা অর্পণ করিয়াছেন, বাংলা কথাটা এরকম যে আপনি কি চাইলে স্ত্রীকে তালাক দিতে পারবেন, বা স্ত্রী কি চাইলে তার স্বামীকে তালাক দিতে পারবে, এই মর্মে একজন অন্যজনকে কি ক্ষমতা দিয়েছে, এই কথাটা উল্লেখ করা থাকে। তো ক্ষমতা দিয়েছে কিনা এই কথার পাশে গদবাদা একটা বক্তব্য বরাবরই লিখে দেন যে হ্যাঁ দিয়েছে। কিভাবে দিয়েছে, যে খরপোশ যদি না দেয়, যদি ভরণ পোষণ না দেয়, যদি মুসলিম শরিয়া আইনে তাকে ভরণ পোষণ না দেয়, এই ইত্যাদি নানান কথাবার্তা লিখে আপনাকে দিয়ে দেয়। আপনি কি জানেন যে ওই 18 নম্বর কলামে আপনি যদি স্পেসিফিকভাবে উল্লেখ করে দেন যে না, তিনি আমাকে তালাক প্রদান করতে পারবেন না, তাহলে ছেলেই হোক বা মেয়েই হোক তার বাবারও ক্ষমতা নাই যে কোনোভাবে কোনো প্রক্রিয়াতে সেই তালাকের প্রক্রিয়া সম্পন্ন করা। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি জানেন? এই প্রক্রিয়াতে যদি আপনার বিবাহ রেজিস্ট্রেশনটা করা হয়, অর্থাৎ 18 নম্বর কলামে স্পেসিফিকলি যদি তালাক প্রদান করার ক্ষমতা অর্পণ না করা হয়, তাহলে আপনারা কীভাবে তালাক দেবেন? অর্থাৎ তালাক দেওয়ার আইনগত প্রক্রিয়াটা নাই। তো সেই ক্ষেত্রে আরও কিছু ব্যাপার থাকে। অর্থাৎ ওই তালাকটা যেমন বাংলাদেশের যে সিস্টেম রয়েছে, সিস্টেম অনুসারে আপনার আদালতে গেলেন, অ্যাফিডেভিট করলেন, নোটিশ পাঠান করলেন, 1967 সালের যে বিধানটা 1961 সালের যে বিধানটা রয়েছে সেই বিধানে নোটিশ দিলেন, 90 দিন পরে ডিভোর্স কার্যকর হয়ে গেল, ওই আইনে আর এটা পড়বে না। তখন অটোমেটিক্যালি আপনাকে কি করতে হবে, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি যদি কোনো কারণে এই ডিভোর্সটা সম্পন্ন করতে চান, এই যে দেন আপনার যে নিকাহনামা সম্পন্ন হয়েছে, এই নিকাহনামার যে বিধান রয়েছে, আপনি যদি এই নিকাহনামাতে লিখে থাকেন যে আপনার দেনমোহর 5 লক্ষ টাকা, আপনি যেরকম 5 লক্ষ টাকা ছেলে যদি মেয়েকে তালাক দেয় তাহলে 5 লক্ষ টাকা দিতে বাধ্য। ঠিক একই রকমভাবে যদি 18 নম্বর কলামে এই তালাক প্রদানের ক্ষমতা না দেওয়া থাকে, তাহলে তালাক প্রদান করার জন্য আপনাকে প্রথমে আগে আদালতে যে মামলা করতে হবে। আদালতে যে সিভিল কোর্টে যে বলতে হবে যে আমি এই যে 18 নম্বর কলামটা সেখানে তালাক প্রদান করার ক্ষমতা তাকে দিইনি, তিনি আমাকে ক্ষমতার বাইরে তালাক দিয়েছেন। তখন আপনি কেন তালাক দিয়েছেন, আপনার তালাক কার্যকরী হওয়ার পূর্বে আদালত তাকে এইটা বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে যে আপনি আসলে তালাক দিতে পারেন কি পারেন না, তখন আপনার তালাকটা অবৈধ হয়ে যাবে।
তবে কোনো এক পর্যায়ে যদি এসে দেখা যায় যে জীবন বিপন্ন হওয়ার মতো, আপনাকে হত্যা করার মতো পরিস্থিতি হয়, আপনি এমন সিচুয়েশন যে আপনি তার সাথে থাকলে আপনি মার্ডার হয়ে যেতে পারেন, অর্থাৎ এমন বিষয়, এমন একটা পর্যায়ে সৃষ্টি হয়েছে জীবন বিপন্ন হওয়ার মতো, এইটা হলো আদালতের এখতিয়ারাধীন একটা ক্ষমতায় থাকবে যে হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনি তালাক দিতে পারবেন। বাট যিনি আপনার কাছ থেকে আদালতে যে তালাক নিতে চাইবে তার মনে করেন যে জীবনের 12টা বেজে যাবে, এই 18 নম্বর কলমের ব্যাখ্যাটা ভেঙে এসে আপনাকে তালাক প্রদান করে। সুতরাং এই তথ্যগুলো কিন্তু গোপন, এগুলো কিন্তু হিডেন বিষয়, আর সাধারণত আমাদের দেশে এগুলা প্র্যাকটিস হয়ই না, একেবারেই নাই। তবে আমরা দীর্ঘদিন যাবত এই লাইনে কাজ করার কারণে দুইটা জিনিস আপনাকে কম্পেয়ার করে বলে দিচ্ছি। যেই কাবিননামার বলে দেনমোহরের পরিমাণ যদি আপনি বলেন যে দেনমোহর আচ্ছা 10 লক্ষ টাকা অথবা 20 লক্ষ টাকা, ঠিক একইভাবে প্রথম যখন কোনো ছেলে মেয়েকে তালাক দেয় তখন দেনমোহরের টাকা দিয়ে দিতে হয়। একইভাবে 15 নম্বর কলমে দেনমোহরের বর্ণনা, ঠিক পরের দুইটা ক্লজ পরে 18 নম্বরে বলা হচ্ছে ক্ষমতা প্রদানের বর্ণনা। আপনি যদি ক্ষমতাটা তাকে না দেন তাহলে আপনাকে চাইলে সে আপনাকে চাইলেও, আপনি চাইলেও, অথবা আপনাকে চাওয়া হইলো, দুজনের যেভাবেই হোক, আপনি চালিয়ে দিতে পারবেন না, সে চালিয়ে দিতে পারবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ক্ষমতাটাকে প্রতিরোধ করা যায়। যদি কোনো কারণে এরকম ঘটনা ঘটে থাকে, কেউ আপনাকে তালাক দিয়ে থাকে, তাহলে সেই তালাকটা দেওয়ার পরেও তালাকটা বৈধ হবে না। সেই ডকুমেন্ট নিয়ে আপনি আদালতে গেলে তাকে তলব করা হবে এবং তার ব্যাখ্যা দিতে হবে। সুতরাং আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই প্রশ্নটা আমার এক ক্লায়েন্ট আমাকে করেছিলেন যে আসলে আপনি তো এই বিষয়ে কাজ করেন, তাহলে এই বিষয়টা কি আমাকে, তো আমি দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে স্টাডি করেছি, চিন্তা বিশ্লেষণ করে আসলে প্রকৃত বিষয়টা আবিষ্কার করেছি যে আসলে আপনারা চাইলে যদি কোনো কারণে ওই জায়গা ওই কথাটা গদবাদা 18 নম্বর কলমটা গদবাদা না লিখে স্পেসিফিক কোনো ডাইরেকশন দিয়ে দেন, তাহলে আপনার লাইফের পরবর্তী যে লর যে প্যাটার্নগুলো হবে সিভিল কন্ট্রাক্টে অর্থাৎ ম্যারেজ কন্ট্রাক্টে, তখন এই 18 নম্বর কলামের যে ডাইরেকশন থাকবে সেই ডাইরেকশন অনুসারে চলবে। অর্থাৎ কেউ চাইলে আপনাকে তালাক দিতেও পারবে না আদালতের অনুমতি ব্যতি রেখে, যতক্ষণ না পর্যন্ত আদালত তাকে অনুমতি দেবে ততক্ষণ মধ্যে সেটা করতে পারবে না। সুতরাং এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আইনগত কোনো বিষয় নিয়ে, পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।